বাংলায় কোথায় শিক্ষকের সম্মান? কখনো খান পুলিশের লাথি, কখনো তৃণমূল নেতার ঘাড় ধাক্কা। কি বলবেন? দেখুন, এটা তো স্বাভাবিক ব্যাপার। আজকে পুলিশ প্রশাসনের যত রোষ হচ্ছে বিরোধী দলের যারা কর্মী তাদের ওপরে, শাসক দলের কর্মীদের ওপর তাদের কোনো রোষ নেই। আজকে একটা স্কুলের প্রধান শিক্ষক, তাকে দিনে দুপুরে মানে সূর্যের আলোর মধ্যে তাকে পেটানো হচ্ছে এবং সেটা অন ক্যামেরার ভিডিও সে ফুটেজ আছে। তারপরেও তাকে যে পেটিয়েছে সেই অ্যাকিউজকে ধরে তাকে একটা সামান্য একটা লঘু ধারা দিয়ে তাকে 12 ঘন্টার মধ্যে জামিন করে দেওয়া হলো। কিন্তু এখানে যদি আজকে বিরোধী দলের কোনো কর্মী হতো, তার কি হতো? তার আজকে হাজতবাস হয়ে যেত, তার আজকে জেল হয়ে যেত। সুতরাং আমি এই জিনিস বরাবরই চলতে থাকবে। আজকে শাসক দলের আমি আবারও বলছি, শাসক দলের ছত্রছায়া যারা থাকবে তাদের জীবনে কিছু হবে না। তারা বহলতে বিরতে 2 নম্বরই বা লোককে মারপিট করবে, লোককে মেরে বেড়াবে, তাদের কিচ্ছু হবে না। কিন্তু আপনি যদি বিরোধী দলে করেন, আপনি বিরোধী রাজনীতি করেন, তাহলে আপনার কপালে দুঃখ আছে। আপনার কপালে যখন তখন আপনার ওপরে শাসক দলের রোষ এসে পড়বে এবং সেই রোষের তলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এরকমই একটা ঘটনা নবদ্বীপে ঘটেছে। একজন ভৌমিক বলে কে আছেন, তাকে নাকি দিনে দুপুরে রাত 2টোর সময় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে মেরে ফেলা হয়েছে, যেহেতু সে বিরোধী দলের কর্মী ছিল বলে। এরকম ঘটনা দিনের পর দিন ঘটছে এবং পুলিশ এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করতে পারেনি। অথচ এই যে প্রধান শিক্ষক, তাকে মেরে তাকে অবস্থা খারাপ করে দেওয়ার পরও সে যখন কমপ্লেন করার পর তাকে লঘু ধারা দিয়েছে অ্যাকিউজকে এবং তাকে 12 ঘন্টার মধ্যে জামিন করে দিল পুলিশ। শিক্ষক ওই তো আমরা একজন হাই স্কুলের, উনি হচ্ছে প্রধান শিক্ষক। সুতরাং এরকম জিনিস চলতে হবে। আমি একটা জিনিস আমি খুব বুঝতে পারছি না যে এই যে যারা এই ধরনের ক্রিমিনাল তাদেরকে যে পুলিশ ছেড়ে দিচ্ছে, এ তো আগামী দিন গিয়ে ওই প্রধান শিক্ষককে আবার মারতে পারে, তাই তার দায়িত্ব কে নেবে? এবং আমি প্রধান শিক্ষককে বলবো যে আপনি যত শীঘ্র সম্ভব কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন, আপনার জীবন সংশয় হয়ে যাবে। কারণ এই যে আপনাকে মেরেছে সে কিন্তু এখন ছাড়া পেয়ে রাস্তায় বহলতে বিহতে ঘুরে বেড়াচ্ছে এবং আপনাকে যখন দেখতে পারবে আপনার কিন্তু ওপর আবার অ্যাটাক করবে। সুতরাং আপনি যদি নিজেকে বাঁচাতে চান, যত শীঘ্র সম্ভব আপনি কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন এবং নিজের জন্য সিকিউরিটি চান। আদারওয়াইজ আপনার কিন্তু কপালে দুঃখ হয়েছে। কারণ আপনারা দেখছেন সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি চলছে। আমি জানতে পারলাম আজকে কাকুরগাছি, তথা সল্টলেক, এইসব এরিয়াতে কত বহিরাগতরা এসছে এবং সরকার তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে এবং ভোটের স্বার্থে মনে হয় তাদেরকে ব্যবহার করা হবে। এবং এই বহিরাগতরা আমাদের এখানে বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্মগুলো করছে এবং সব কিছু জেনেও পুলিশ নির্বিকার চুপচাপ বসে মজা দেখছে, অডিয়েন্সের কাজ করছে। আমি বলবো প্রধান শিক্ষককে যে আপনি যত শীঘ্র সম্ভব কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন এবং আপনি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য সিকিউরিটি চান। আদারওয়াইজ আপনার কিন্তু যে আপনাকে মেরেছে সে কিন্তু বহলতে বিহতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কিন্তু আপনাকে সাহায্য করবে না, পুলিশ কিন্তু আপনাকে বাঁচাতে আসবে না। আপনার নিজের সিকিউরিটি আপনাকে নিজেকে দেখতে হবে। আর এই ধরনের ঘটনা সারা পশ্চিমবঙ্গে ঘটবে এবং এর জন্য মানুষকে ঠিক করতে হবে যে আগামী 2026-এ এই ক্রিমিনালদেরকেই আবার নিয়ে আসতে চান নাকি কোনো ভালো লোককে নিয়ে আসতে চান, এটা মানুষকে ঠিক করতে হবে। এখন সময় এসছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষকে বিচার করতে হবে যে আগামী 2026-এ আপনারা কাকে দেখতে চান সরকারের। বর্তমানে পশ্চিমবাংলার শিক্ষার হাল, আরে শুধু আপনি শিক্ষককে কি বলছেন, আজকে সাংবাদিককে পেটানো হচ্ছে, আজকে ডাক্তারকে পেটানো হচ্ছে, আজকে আইনজীবীকে পেটানো হচ্ছে, আজকে একজন পাবলিক প্রসিকিউটর যিনি সরকারের আইনজীবী তাকে পেটানো হয়েছে বিধাননগর এরিয়াতে। সুতরাং কাউকে এখানে ছাড়া হচ্ছে না। এখানে সাধারণ মানুষ, শিক্ষক, আইনজীবী, আপনার সাংবাদিক, ডাক্তার বলে কিছু না, এখানে যাকে পারে তাকে পিটিয়ে দিচ্ছে। মানে আপনি যদি শাসক দলের কর্মী হন তাহলে আপনি একটা লাইসেন্স পেয়ে যাচ্ছেন মানুষ পেটানো, আপনি মানুষ পেটানোর একটা লাইসেন্স পেয়ে যাচ্ছেন। আপনি প্রত্যেকটা শাসক দলের কর্মী এটা জানে যে আমি যাকে ইচ্ছা তাকে পিটিয়ে দেবো, আমাকে কিচ্ছু করতে পারবে না পুলিশ, আমাকে পুলিশ প্রশাসন ধরে আমাকে হাজতবাস করাতে পারবে না। এটা প্রত্যেকটা শাসক দলের কর্মীরা জেনে গেছে, যার ফলে এই ধরনের হিউরোসাস অ্যাক্টিভিটি তারা করছে এবং আগামী দিনও করবে এবং মানুষকে এর জন্য রুখে দাঁড়াতে হবে। তৃণমূল বলে 12 ঘন্টার মধ্যে জামিন, সেটাই তো হচ্ছে। আজকে শাসক দলের কর্মী আপনি হন, আপনারও 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে যাবে যদি আপনি কাউকে মেরে দেন। এটা স্বাভাবিক ব্যাপার। যদি শাসক দলের কর্মী হয় তার 7 খুন মাফ, কিন্তু সে যদি বিরোধী দলের কর্মী হয় তাহলে তাকে হয়তো মানে তার জীবন সংশয় হয়ে যেতে পারে। এরকমই হচ্ছে বর্তমান ঘটনা ঘটছে এবং এই নিয়ে আমি বলবো প্রত্যেকটা মানুষের এখন সেই সময় এসছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা দয়া করে রাস্তায় নামুন এবং আন্দোলন করুন। একমাত্র উপায় এই যে নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতন এইসব দেশে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আগামী দিন আমাদের ভারতবর্ষে ঘটার প্রয়োজন আছে। তাহলেই এই ধরনের ক্রিমিনাল, শাসক দলের এইসব ক্রিমিনালদের থেকে আমরা নিস্তার পাবো। রাজ্যে
এটাকে কেমন দেখুন, এটা স্বাভাবিক ব্যাপার। তিনি হচ্ছেন দলের মুখপাত্র, তিনি সবসময় দলকে ডিফেন্ড করবেন, এটাই তার কাজ, তাকে সেই জন্যই সেখানে বসানো হয়েছে। এবং আমি একটা কথা বলবো যে আজকে মানুষকে বিচার এই করতে যে আপনি হবে। বললেন, আপনার কথাটা আমি রেখে বলি যে তার কাজ দলকে ডিফেন্ড করা। ডক্টর শান্তনু সেন তিনিও দলকে এইভাবে ডিফেন্স করতেন। যখন তার মেয়ের দিকে চলে গিয়েছে তখন তিনি মুখ খোলায় তিনি আজ আর কোনো তার অস্তিত্ব নেই। তাহলে আজকে যারা এইগুলো করছেন, ড্যামেজ কন্ট্রোল করছেন, তাদের ফ্যামিলির সঙ্গে ঘটলে তবেই কি তারা শিক্ষা নেবে? তার আগে অবশ্যই এটাই তো স্বাভাবিক ব্যাপার। আজকে যারা এই ধরনের অ্যাক্টিভিটি করছে, তাদের যখন কোনো ঘটনা ঘটবে নিজের পরিবারের সাথে, তখনই তারা তাদের চক্ষু খুলে যাবে এবং তখন তারা দল থেকে সরে আসবে। যতক্ষণ না সেই ঘটনা ঘটছে ততক্ষণ তারা বহাল তবিয়তে দলকে ডিফেন্ড করে যাবে। এবং প্রত্যেকটা ঘটনার সাথে এই শাসক দলের কর্মীদের যুক্ত থাকা, এটা হচ্ছে অবাঞ্ছনীয় ব্যাপার হয়ে গেছে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে। কারণ শাসক দলের কর্মী, আমি আবারও বলছি, শাসক দলের কর্মী হলে আপনি একটা লাইসেন্স পেয়ে যাবেন। আপনি যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করুন, আপনার কিচ্ছু হবে না, আপনি একটা লাইসেন্স পেয়ে যাবেন। এবং এই লাইসেন্স প্রাপ্ত হওয়ার পরেই মানুষ এই ধরনের ফিরোসাস হয়ে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো করে এবং যার ফলস্বরূপ খেসারত দিতে হয় সাধারণ মানুষকে। এবং এই ঘটনা করার জন্য রুম তৈরি করে রেখেছিল আপনার কসবাতে। হ্যাঁ, এবং সেই যে মনোজিৎ মিশ্র আজকে ধরা পড়েছে, 2010 সাল থেকে সেই ঘটনা ঘটাচ্ছে, কিন্তু আজ লাস্ট 10 বছরে তাকে কেউ ধরতে পারলো না। তার বিরুদ্ধে বহু কমপ্লেন হওয়ার পরেও পুলিশ নির্বিকার চুপচাপ অডিয়েন্সের মতো দেখে গেছে। এটাই হচ্ছে আসল ঘটনা। আপনি শাসক দলের কর্মী হলে আপনার 7 খুন মাপ, আপনি যদি বিরোধী দল হন তাহলে আপনাকে হাজতবাস করতে হবে। তিনি হাইকোর্টে এলে আপনি কতটা আইনি সাহায্য করবেন, কি বলবেন? আমি তো বলবো যে আমি এই ধরনের আমার হিস্ট্রি যদি আপনারা দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে আমি এই ধরনের মামলা প্রচুর করেছি। আমাদেরই একজন ক্লার্ক এখানে যাকে মানে ফলস কেসে তাকে ফাঁসিয়ে তাকে হাজতবাস করানো হয়েছিল, তাকে আমি আমাদের যে প্রেসিডেন্সি মুভমেন্ট জেলা সেখান থেকে বার করেছি নিজের দায়িত্বে। আমি এরকম মানে উদাহরণ দিতে গেলে এরকম প্রচুর উদাহরণ পড়ে যাবে যে মানুষের স্বার্থে আমি কাজ করি এবং আমি একজন আইনজীবী এবং আইনজীবী সত্তা বজায় রেখে কাজ করি। আমি এখানে ব্যবসা করতে আসিনি, আমি সাধারণ মানুষকে লুটে পুটে নিয়ে খেতে আসিনি। এবং যেটা মানুষের একটা আইনজীবীর প্রতি একটা ভুল ধারণা আছে যে তারা সর্বস্ব শেষ করে দেয়, সব নিয়ে নেয়, কিন্তু আমি সেই ধরনের আইনজীবী নই। সুতরাং আমি বলবো যে এই মাস্টারমশাই তিনি কাকদ্বীপে থাকেন, সাউথ চব্বিশ পরগনা আমার জুরিডিকশনের মধ্যে, এবং তার সাথে এই ঘটনা ঘটেছে। আমি প্রচণ্ড পরিমাণে মর্মাহত, কারণ আমি নিজেও জীবনে মাস্টারমশাইদের সান্নিধ্যে থেকে তাদের থেকে ভারত শিক্ষা নিয়ে আজকে জীবনে এত বড় আইনজীবী হতে পেরেছি হাইকোর্টে। এই মাস্টারমশাই যদি আমার কাছে আসেন, আমি তাকে নিজের জান প্রাণ লড়িয়ে তার জন্য লড়াই করব এবং তার যে সিকিউরিটি, তার সিকিউরিটি ব্যবস্থাটা আগে করব। কারণ তিনি যদি বেঁচে থাকেন তাহলে তিনি লড়াইটা করতে পারবেন, তার বেঁচে যদি তিনি না থাকে তাহলে তিনি লড়াই করতে পারবেন না। সুতরাং তার সিকিউরিটির ব্যবস্থা সবার আগে করা প্রয়োজন আছে। তারপরে কার বিরুদ্ধে মামলা করব, কার বিরুদ্ধে, সেটা পরের ব্যাপার। আগে সবার আগে এই প্রধান শিক্ষক, হাই স্কুলের প্রধান শিক্ষকের সিকিউরিটি ব্যবস্থা আমি নিজের দায়িত্বে অবশ্যই করব যদি তিনি আমার কাছে আসেন। নমস্কার।